প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট যে ইউনিট 2 আছে 3, এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লালন শাহ। এটা ফোক মিউজিকের যে লেসন 2 আছে সেটার অন্তর্ভুক্ত একটা প্যাসেজ, পূর্ণ ভোকাবুলারি গুলো সেগুলো একটু আমরা শুরুতেই দেখে নেই। তাহলে আমাদের আসলে প্যাসেজটা বুঝতে সহজ হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছ স্ক্রিনে আইকন মানে প্রতিমূর্তি, এর সিনোনিম হলো আইডল। ট্র্যাডিশন মানে হলো ঐতিহ্য, এর সিনোনিম হলো হেরিটেজ, আর অ্যান্টোনিম হলো ইনোভেশন। ফিলোসোফার দার্শনিক, এর সিনোনিম হলো তোমার ট্রুথ সিকার, আর অ্যান্টোনিম হলো রিয়েলিস্ট। থিঙ্কার, থিঙ্কার মানে হলো চিন্তাবিদ, এখানে লেখা হয়নি। আর এর সিনোনিম হলো ফিলোসোফার। এরপরে আছে রিফর্মার মানে সংস্কারক। এখানে আমরা দেখব লালন শাহ একজন সোশ্যাল রিফর্মার ছিলেন। তো এখানে এই রিফর্মার শব্দটা আছে, সংস্কারক এর হলো সিনোনিম হলো মেন্ডার। এরপরে আছে দেখো প্রিস, প্রিস মানে হলো প্রচার করা, মানে ধর্ম প্রচার করা, বা আমরা বলি যে ইসলাম ধর্ম প্রচার করছে আমাদের নবী রাসূলরা, তেমনি লালনও ধর্ম প্রচার করেছেন। ধর্ম প্রচার বলতে উনি আসলে ওনার যে ধর্ম মানব ধর্ম সেটা প্রচার করেছেন। সারমোনাইজ এটার সিনোনিম। টলারেন্স হলো সহনশীলতা। এখানে আমরা দেখব যে ধর্মীয় সহনশীলতাকে লালন শাহ সাপোর্ট করতেন। সেক্ষেত্রে টলারেন্স শব্দটি আসছে, টলারেন্স সহনশীলতা। এভিডেন্স, ইনটলারেন্স হলো এর অ্যান্টোনিম। ডিফারেন্সেস হলো বৈষম্য, ডিসকর্ড হলো তোমার এটা সিনোনিম, সেমনেস এটা হলো অ্যান্টোনিম। কাস্ট হলো বর্ণ, স্ট্যাটাস এটার সিনোনিম। এরপর আছে ক্রিড, ক্রিড মানে হলো ধর্মবিশ্বাস, এর সিনোনিম হলো ডগমা, অ্যান্ড অ্যান্টোনিম হলো স্কেপটিসিজম। অ্যাডমায়ার্ড মানে হলো প্রশংসিত, প্রেইসড এটা হলো সিনোনিম। প্রোফাউন্ড অর্থ গভীর, ইনসাইটফুল অর্থ গভীর, আর সুপারফিশিয়াল অর্থ হলো ভাষা ভাষা, এটার অ্যান্টোনিম। ইনসাইট অন্তর্দৃষ্টি, যেটা মাত্র পেয়েছি ইনসাইটফুল, এর হবে তোমার সিনোনিম ইনটুইশন, আর অ্যান্টোনিম হলো ইগনোরেন্স। পিলগ্রিমেজ মানে হলো তীর্থযাত্রী বা তীর্থযাত্রা, যেটা বলি ট্যুর। হ্যাঁ, তীর্থযাত্রা বলা এটা ভালো। পিলগ্রিমেজ মানে ট্যুর, এর হলো তোমার অ্যান্টোনিম হলো জন। কন্ট্রাক্ট মানে আক্রান্ত হওয়া, আমরা এখানে দেখব যে লালন শাহ একবার তোমার গুটি বসন্ত আক্রান্ত হয়েছিলেন, সেখানে কন্ট্রাক্টেড আছে শব্দটা, আক্রান্ত হওয়া। বি অ্যাফিলিয়েটেড উইথ এটা সিনোনিম, অ্যান্টোনিম হলো কমফর্ট। অ্যাবান্ডন এটা হলো পরিত্যাগ করা, এর সিনোনিম হলো ডেজার্ট, অ্যান্টোনিম হলো কিপ। ডিভোশন ভক্তি, এর সিনোনিম হলো পাইটি, অ্যান্টোনিম হলো নেগলেক্ট। অ্যাসিটিসিজম মানে হলো তপস্যা, এর সিনোনিম হলো ডিভোশন, আর ইমপাইটি হলো অ্যান্টোনিম। অ্যাডমায়ারার্স মানে হলো প্রশংসাকারী, প্রেইজার্স সিনোনিম। সালভেশন মুক্তি, ডেলিভারেন্স মানে হলো তোমার এটা সিনোনিম আছে, সালভেশন মুক্তি। ডিসিপ্লেস অর্থ অনুসারী বা ফলোয়ার্স, এখন বর্তমানে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ফলোয়ার্স এর কথা বলে থাকো, এটার আসলে একটা সিনোনিম হলো ডিসিপ্লেস। অ্যাকম্পানিমেন্ট বাস্তবায়ন, এটা সিনোনিম অ্যান্টোনিম আসলে নাই। ইনফ্লুয়েন্সড প্রভাবিত, অ্যাফেক্টেড প্রভাবিত, আনবায়াসড অর্থ তোমার প্রভাবিত নয়। মেডিটেশন হলো ধ্যান, এর সিনোনিম হলো কন্টেমপ্লেশন। মনেস্টারি অর্থ মঠ, এর সিনোনিম হলো কনভেন্ট, অথবা এখানে মঠ এই শব্দটা হলো বাংলা অর্থ এই প্যাসেজে আছে আখড়া। ফকির অর্থ সন্ন্যাসী, এর সিনোনিম দেয়া আছে মন। এই হলো সিনোনিম। এবার চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। আর তোমাদের সবাইকে অবশ্যই বলে রাখি যে প্যাসেজটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আসলে বুঝতে সহজ হবে, কারণ প্রতিটা লাইন ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। আর অবশ্যই তোমরা যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ একটা ভিডিও করতে আসলে অনেক বেশি কষ্ট এবং সময়ের ব্যাপার। তো তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টস করো, হ্যাঁ, তাহলে এটা একটা অনুপ্রেরণার মতো কাজ করে নতুন ভিডিও তৈরি করার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছ লালন শাহ। এটা ফোক মিউজিকের যে লেসন 2 আছে সেটার অন্তর্ভুক্ত একটা প্যাসেজ। এখানে ফকির লালন শাহ বা সন্ন্যাসী লালন শাহ বা বাউল সম্রাট লালন শাহ সম্পর্কে আমরা জানবো। তার আদ্যপন্থ এখানে দেয়া আছে, তবে এটা খুব সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। আমাদের লোকসঙ্গীতের সাথে তার যে সম্পৃক্ততা বা তার যে ভিত্তি তিনি গড়ে দিয়েছেন, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস এখানে আছে। লালন শাহ, লালন শাহ হলো 1774 1890, হ্যাঁ, এই নাম্বার দেখে অনেকেই এটা হলো তোমার ওনার জন্মসাল আর হলো মৃত্যুসাল। আমরা বলি লালন শাহ is best known as an icon of the Baul tradition in Bengal. Although he was also a philosopher, thinker and social reformer. লালন শাহ is best known না সব থেকে বেশি পরিচিত as an icon একজন প্রতিমূর্তি বা প্রতীক হিসেবে of the Baul tradition in Bengal, মানে বাংলার বাউল ঐতিহ্যের
একজন প্রতিমূর্তি হিসেবে তিনি সবথেকে বেশি পরিচিত। অলদো যদিও হি ওয়াজ অলসো আ ফিলোসোফার, যদিও তিনি একজন দার্শনিক, থিঙ্কার, চিন্তাবিদ অ্যান্ড সোশ্যাল রিফর্মার এবং সামাজিক বা সমাজ সংস্কারক। হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স। সে কি করেছেন? প্রিস্ট মানে হলো প্রচার করেছিলেন, রিলিজিয়াস টলারেন্স মানে হলো ধর্মীয় সহনশীলতা, অ্যান্ড এবং রিজেক্টেড প্রত্যাখ্যান করেছিলেন সোশ্যাল ডিফারেন্সেস মানে হলো তোমার সামাজিক বৈষম্যতা, বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড। বেসড অন ভিত্তি করে কিসের উপরে? ক্লাস, শ্রেণী, কাস্ট, বর্ণ, ক্রিড মানে হলো ধর্মবিশ্বাস। তো এক কথা হলো সমাজের যে শ্রেণী, বর্ণ এবং ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে যে বৈষম্য তৈরি করা হয় সেটাকে তিনি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছিলেন। হি অলসো বিলিভ দ্যাট আ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি। তিনি আরও বিশ্বাস করেন যে সার্চ ফর ট্রুথ, সত্যের সন্ধান, উচিত বিগিন শুরু করা উইথ দ্য বডি, মানুষের দেহ থেকেই সত্যের সন্ধান করা উচিত। হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, যেটা কি করে? মানব সৃষ্টির যে রহস্য সেটা উন্মোচন করে বা প্রতিফলিত করে। এক কথায় হলো লালনের ধর্মই ছিল মানব ধর্ম। সে বলতেন যে হিন্দু, মুসলিম সবাই তো আমরা একই মানুষ, একই ধরনের গঠন, একই ধরনের রক্ত, একই ধরনের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। তাহলে যদি এটা শুরু থেকেই দেখি যে সৃষ্টিকর্তা এভাবেই তো আমাদেরকে পাঠিয়েছেন। এর আগে আমাদের ধর্ম পরিচয় ছিল না। আমাদের শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না। আমরা মানুষ হিসেবে এরকম একটা গঠন নিয়ে চলে আসছে। তো যেহেতু সকল মানুষ সেম গঠন নিয়ে আসছে, তাহলে পৃথিবীতে কেন মানুষ আসলে ধর্ম, বর্ণ এবং শ্রেণী এই অনুসারে মানুষকে ভেদাভেদ করবেন? তিনি আসলে মানব ধর্মে বিশ্বাস করতেন যে সবার উপরে মানুষ্যত্ব। Although লালন's songs are admired, যদিও লালনের গানগুলো প্রশংসিত হয়েছিল কিসের জন্য? ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস দে অফার। তার যে গানগুলো তোমার গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক অন্তর্নিহিত অর্থ যে প্রদান করে সেটার জন্য তার গানগুলো তোমার প্রশংসিত ছিল। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, যদিও তিনি কি করেন নাই? তারপরে তিনি কোনো আসলে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। তিনি কখনো কিন্তু স্কুলে যাননি। এই ব্যাপারটাই বলা হচ্ছে এখানে। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ। আসলে তার যে প্রারম্ভিক জীবন বা শুরুর জীবন সেটা সম্পর্কে আসলে তেমন বেশি জানা যায়নি। আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, একটা জনপ্রিয় গল্প তার সম্পর্কে, হুইচ মেনি বিলিভস টু বি ট্রু, যেটা অনেকেই সত্য বলে মনে করে। এই যে হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, এই যে ২ জায়গায় ২ টা হাইফেন দেয়া আছে, এটাকে আমরা সাধারণত প্যারেনথেসিস বলি। মানে এটা বাক্যে একটা অতিরিক্ত অর্থ। এটাকে যদি আমরা বাদও দেই বাক্য থেকে, তাহলে সেটা আসলে বাক্যের কোনো পরিবর্তন নিয়ে আসবে না বা বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। এই ধরনের অংশ যেগুলো হাইফেন দিয়া আলাদা থাকে, তোমরা অনেক সেন্টেন্স পড়তে গেলেই দেখবে এদেরকে বলা হয় প্যারেনথেসিস। এছাড়াও যদি তোমরা করো যেমন নন ডিফাইনিং ক্লজ আছে, অ্যাপোজিটিভ আছে। সেকেন্ড ইয়ারে যখন তোমরা উঠবা তখন মডিফায়ার অ্যাপোজিটিভ নামে একটা অংশ পাবা। সেইগুলো এই ৩ টা অংশই হলো যে সেন্টেন্সে আসলে অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু এরা সেন্টেন্স থেকে যখন আমরা এদেরকে সরাই নিব, এরা আসলে কোনো বিশেষ সেন্টেন্সের পরিবর্তন, গঠন, অর্থে বা গঠনে কোনো পরিবর্তন আনবে না। আচ্ছা যাই হোক আমরা পড়ি। ইজ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে while on a pilgrimage to a holy place, যখন তারা কি করেছিল? পিলগ্রিমেজ মানে হলো তোমার তীর্থযাত্রা, যেটা হলো পবিত্র স্থানে যাওয়া হয় বা ধর্মীয় উদ্দেশ্যে যাওয়া হয়। যখন কি করা হয়েছে? এটা বিশ্বাস করা হয় যে তীর্থযাত্রা একটা পবিত্র স্থানে যাত্রা করছিলেন লালন, হু ওয়াজ বর্ন আ হিন্দু। লালন ছিলেন একজন হিন্দু বা হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কন্ট্রাক্টেড স্মল পক্স, মানে তিনি স্মল পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড, এবং তাকে পরিত্যাগ করা হয়েছিল বাই হিজ কম্পেনিয়ন্স। তার যে সঙ্গী ছিল, তার যে তীর্থযাত্রার সঙ্গী ছিল, সঙ্গী যারা ছিল তারা তাকে ত্যাগ করে চলে গিয়েছে রাস্তায়। আচ্ছা, মুসলিম ফকির সিরাজ শাহ, একজন মুসলিম সন্ন্যাসী সিরাজ শাহ, পিকড হিম আপ, তাকে তুলে নিয়েছিলেন, অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, এবং তাকে তার নিজের বাসায় নিয়ে গেছিলেন। ওয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ। ব্যাক টু হেলথ মানে হলো সুস্থ হওয়া। হ্যাঁ? সেখানে তাকে সুস্থ করা পর্যন্ত বা সুস্থ হওয়া পর্যন্ত এই সিরাজ শাহ তার সেবা করেছিলেন। ওয়েন লালন রিটার্নড হোম, লালন যখন বাড়িতে ফিরে আসলেন, হিজ ফ্যামিলি রিফিউজ, তার পরিবার অস্বীকার করলো টু টেক হিম ইন অ্যাজ হি লিভড ইন আ মুসলিম হাউসহোল্ড। যেহেতু কি হয়েছে? যে তার পরিবার তাকে ঘরে নিতে অস্বীকার করলেন। যেহেতু সে অনেকদিন যাবৎ কি করেছে? একটা মুসলিম পরিবারে বসবাস করেছে এজন্য। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ। লালন কি করেছেন? সিরাজ শাহের কাছে চলে গেছেন।
সিরাজ শাহের কাছে চলে গেছেন and took up a life of devotion and asceticism under his guidance. সে লালন শাহের কাছে ফিরে আসছিলেন এবং লালন শাহের তত্ত্বাবধানে, গাইডেন্স মানে হলো তার তত্ত্বাবধানে বা আচ্ছা, লাইফ অফ ডিভোশন অ্যান্ড এসিটিসিজম মানে হলো তোমার ভক্তি এবং তপস্যার একটা জীবন সে তার তত্ত্বাবধানে গ্রহণ করেছিলেন। আফটার দ্য ডেথ অফ শাইজি, শাইজির মৃত্যুর পর লালন সেট প্রতিষ্ঠা করেছিলেন অ্যান আখড়া অর মনেস্টারি ইন চেরুইয়া নিয়ার কুষ্টিয়া। কুষ্টিয়ার কাছে চেরুইয়াতে তিনি একটা মনেস্টারি অথবা কি তোমার মঠ, এক কথায় বলতে গেলে আমরা মঠ সে প্রতিষ্ঠা করেছিল অথবা আখড়া। ওকে, ইট সুন অ্যাট্রাক্টেড অ্যাডমায়ারার্স। এটা খুব দ্রুতই কি করেছে তোমার প্রশংসাকারীদের বা তার যে প্রশংসাকারী আছে তাদেরকে আকর্ষণ করেছিল। অ্যান্ড মিস্টিক্স ইন সার্চ অফ সালভেশন হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম। এবং যারা কি করেছিল তোমার মানে পাপমোচন, সালভেশন, সার্চ অফ সালভেশন, এবং যারা কি করতে চেয়েছিল তাদের যে পাপ মোচন করার সন্ধানে ছিল, তারা খুব দ্রুতই বাউল তপস্যার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন অ্যান্ড বিকেম হিজ ডিসিপ্লিস, এবং এই যে লালন শাহ আছে তার অনুসারী হয়ে গিয়েছিলেন। দেখো, অ্যাজ লালন বিগিন রাইট অ্যান্ড কম্পোজিং সং, যখনই কি করেছেন, যেহেতু লালন যখনই করেছেন তোমার গান লেখা এবং রচনা করা শুরু করছেন, হুইচ হিজ ডিসিপ্লিস স্যাং উইথ অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা। এটা কি করেছেন, তার অনুসারীরা একতারা এবং দোতারার সাথে এই গানগুলো তারা গাওয়া শুরু করেছিলেন। হিজ ফেম স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, তার বা লালনের এই যে সুনাম সেটা খুব দ্রুতই বিভিন্ন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, যারা প্রশংসা করেছিল বা প্রশংসা করত লালনের, রবীন্দ্রনাথ এবং কবি নজরুল ছিলেন তাদের মধ্যে অন্যতম। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড বাই হিজ সহজিয়া ফিলোসফি, এবং তার যে সহজিয়া দর্শন শাস্ত্র সেটা দ্বারা রবীন্দ্রনাথ এবং কবি নজরুল প্রভাবিত হয়েছিলেন, তাদের লেখা এটা প্রকাশ পেয়েছিল। অনেকটা আমরা দেখেছি দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য সেলফ, মানে নিজের যে বিচার বা নিজের সাথে যে কথাবার্তা, সেলফ থ্রো দ্য সিম্পল ট্রুথ, এবং কি সত্যের মাধ্যমে, একদম সাধারণ সত্য, দ্যাট রিসাইড অনস ওন বডি অ্যান্ড সোল, যেটা কি হয় একজন মানুষের ভিতরে সহজ সত্য বা সরল সত্য, সেটা একজন মানুষের শরীর এবং আত্মার ভিতরে বসবাস করে। সেটা কি করা যায়, সেইটা সাধনার মাধ্যমে বা সেইটা খোঁজার মাধ্যমে নিজেকে বোঝা যায়, নট আউটসাইড। বলছে এটা মানুষের শরীর এবং আত্মার ভিতরে, এটা আসলে বাহিরে না। হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনার মেডিটেশন, সেটা কি করে, যে মানুষের ভিতরে যে সত্যটা লুকায় আছে মানুষের আত্মার ভিতরে বা শরীরের ভিতরে, সেটা সাধনা অথবা ধ্যানের মাধ্যমে সেই জায়গাটা আসলে পৌঁছানো যায়। ওনার কথাই ছিল এরকম যে মানুষ যদি ধ্যান অথবা সাধনা করে তাহলে সে ঈশ্বরের সাথে একটা যোগাযোগ তৈরি করতে পারে, মানুষ নিজের সাথে নিজে কথা বলতে পারে, নিজের যে ভুল ত্রুটিগুলো আছে, নিজের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং সে নিজের আসল পরিচয়টা খুঁজে পায়। তখন কি হয় যে আসলে মানুষ যে সত্যটা, মানুষ হিসাবে সবাইকে যে মূল্যায়নের ব্যাপারটা, সেই ব্যাপারটা সবার ভিতরে আসলে তখন কাজ করে যে আসলে তেমন কোনো তফাৎ কিন্তু নাই। একজন সৃষ্টিকর্তাই সবাইকে সৃষ্টি করেছেন। শুধু পৃথিবীর মানুষগুলো এসে বিভিন্ন ধর্ম অবলম্বন করেছেন এবং তারা বিভিন্ন পরিচয়ে বিভক্ত হয়েছেন, এবং পৃথিবীর মানুষগুলো সবাইকে এখন বিভিন্ন ধর্মে বিভক্ত করে অ্যা পরিচয় দিয়ে থাকেন এবং সবাইকে বিবেচনা করে থাকেন। Many of his disciples, তার অনেক অনুসারী, also became famous for their song, তাদের গানের জন্য খুবই বিখ্যাত হয়ে গেছিলেন। They include, তাদের মধ্যে রয়েছে কাঙাল হরিনাথ মজুমদার, পাগল কানাই এবং হলো তোমার দুদুসা। তার যে অনুসারীগুলো গান গেয়ে, তার গান গেয়ে সবথেকে বেশি পরিচিত হয়েছিল তার ভিতরে ছিল এরা।